Hi all, good morning. Welcome to my channel জানার জন্য খোঁজা presented by মনোজ ঘোষ। So আগের দিন আমরা লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার ওই চ্যাপ্টার 8-7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তার পরবর্তী অঙ্কগুলো এই পার্টে আমি করিয়ে দিচ্ছি। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। এবং যদি তোমাদের ভিডিওটা দেখার পর কোনো প্রবলেম হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তোমাদের যে যে অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি তার একটা পিডিএফ আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে, অথবা কমেন্টে যেখানে পেয়ে যাবে তোমরা, ওইটা একবার দেখে নিও। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এবং যত পারবে বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তাহলে আজকে শুরু করা যাক। ঠিক আছে, ওকে। সো এটা আমার চ্যানেল, শেয়ার করে দেবো অবশ্যই। জানার জন্য খোঁজা প্রেজেন্টেড বাই মনোজ ঘোষ। নেক্সট আমরা চলে যাই। আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙ যেটা পড়াচ্ছিলাম, আগের দিন কনসেপ্ট প্লাস সলিউশনের পার্ট 1 করিয়েছি, আজকে পার্ট 2 করাচ্ছি। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা গিয়ে ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস যে ভিডিওটা হয়েছে তার লিংক দেওয়া থাকবে, অথবা চ্যানেলে গিয়ে তোমরা ডাইরেক্টলি সার্চ করতে পারো লম্ববৃত্তাকার চোঙ বলে, পেয়ে যাবে অবশ্যই। তাহলে এটা মাধ্যমিক অধ্যায় যে চ্যাপ্টার আছে তার 8 নাম্বার চ্যাপ্টার অঙ্ক। তো আগে আমরা 7 পর্যন্ত করিয়েছি, আজকে আমরা 8এরটায় চলে যাচ্ছি। ওকে, সো 8এরটা কি বলছে দেখো, বলছে যদি যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত লিটার জল সেচ করবে হিসাব করে লিখি। তাহলে একটা পাম্প আছে, পাইপ যুক্ত পাম্প আছে, যে পাম্পটা কি করছে 2500 মিটার জল সেচ করতে পারে, ঠিক আছে, মিনিটে। এবং যে পাইপ যুক্ত পাম্পটা আছে তার সেটার ব্যাস দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার। ওকে, সো প্রথমে কি করব, তাহলে পাম্পটার ব্যাস দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার, তাহলে পাম্পটির ব্যাসার্ধ আমরা বার করে নেবো। ব্যাসার্ধ জানি, আগেই বলেছি, ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাসের অর্ধেক, সো 14/2 সমান হচ্ছে 7 সেন্টিমিটার, সমান কি করছি 7/100 মিটার। কারণ কি আমাদের এখানে মিটারে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা এককটা কিসে দেওয়া আছে, মিটারে। সো এত মিটার আমাদের জল সেচ করতে পারে, তাহলে আমরা মিটারে কনভার্ট করে নিচ্ছি। এবার কি বলছে, বলে দিচ্ছে যে পাম্পটি মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। তার মানে কি বোঝাচ্ছে, যে পাম্পটার যে উচ্চতা, এটা ধরো একটা পাম্প আছে, এটা ধরো পাম্পটার উচ্চতা, ঠিক আছে। এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে উচ্চতাটা, এটা কি বলছে 2500। এটা হচ্ছে তোমাদের 2500 মিটার উচ্চতা, মানে 2500 মিটারের জল সেচ করতে পারে কি, মানে এখান থেকে ধরো জলটা চালু হলো সেচ করা, তাহলে এটা কমে 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 যাবে, তাহলে 2500 মিটারের যে উচ্চতা সেই পরিমাণ জল সেচ করবে। তাহলে এইচ ইকুয়াল টু আমরা 2500 মিটার পেয়ে যাচ্ছি। সো পাম্পটি 1 মিনিটে যে পরিমাণ জল সেচ করতে পারে তার আয়তন কত, আয়তনের সূত্র আগেই বলেছি, পাই আর স্কোয়ার এইচ। তোমরা দেখতে পাচ্ছ এখানে পাই আর স্কোয়ার এইচ এত ঘন মিটার। সো 22/7 পাইয়ের ভ্যালু, আর স্কোয়ার মানে কি আমরা দেখেছি এখানে কত, এখানে 7/100 হচ্ছে তোমার আর বেরিয়েছে, তো আর স্কোয়ার মানে কি 7/100 তার হোল স্কোয়ার, ইন্টু এইচ হচ্ছে 2500 এত ঘন মিটার বেরিয়ে যাচ্ছে। তাহলে 22/7 7/100 7/100 ইন্টু 2500 ঘন মিটার, তাহলে এটা করলে আমাদের উত্তর বেরোচ্ছে যে 38.5 ঘন মিটার। ওকে, তো আমরা এবার একে কিলো লিটারে কিভাবে কনভার্ট করব। কিলো লিটারে আমরা জানি 1 ঘনমিটার সমানই হচ্ছে 1 কিলো লিটার, 1 ঘনমিটার সমানই হচ্ছে 1 কিলো লিটার। কারণ কি আমরা আগের দিন বলেছিলাম
1 ঘন ডেসিমিটার সমানই হচ্ছে 1 লিটার। তাহলে এখানে 1 ঘন মিটার সমানই হচ্ছে 1 কিলোলিটার, কারণ কি ডেসিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। ওকে, সো 1 ঘন মিটার বলেছি। দেন হচ্ছে তাহলে এখানে কিলো লিটারে বেরিয়ে গেল 38.5 কিলোলিটার 1 মিনিটে ফিল আপ করছে। তাহলে আমাদের চেয়েছে কি 1 ঘন্টায় কত লিটার জল সেচ হবে। তাহলে 1 ঘন্টায় বার করতে গেলে কি জানবো আমরা, 1 ঘন্টা মানে 60 মিনিট, তো 60 মিনিটে জল কত হবে সেটা বার করবো। তাহলে যে আয়তনটা পরিমাণ হবে সেই পরিমাণ জল সেচ করতে পারবে। তাহলে 1 মিনিটে যদি এটা হয় 60 মিনিটে কত হবে, 60 দিয়ে গুণ হয়ে যাবে, সিম্পল হিসাব। তো 60 ইন্টু 38.5 সমান 2310 লিটার জল সেচ করতে পারবে। তাহলে পাম্পটি ঘন্টায় 1 ঘন্টায় জল সেচ করে 2310 কিলোলিটার। বোঝা গেল পরিষ্কার? আর একবার বলে দিচ্ছি দেখো কি বলছে। বলছে পাম্পটা, যে পাম্পটা আছে তার ব্যাস বলে দিয়েছে 14 সেন্টিমিটার। ওকে, সো এবং বলেছে কি পাম্পটা 2500 মিটার জল সেচ করতে পারে। ঠিক আছে, তাহলে ওই পাম্পটি ঘন্টায় কত লিটার, কত কিলোলিটার জল সেচ করতে পারবে সেটা হিসাব করে লিখতে হবে। সো পাম্পটার ব্যাস যেহেতু দিয়েছে, তোমরা কি করবে, ফার্স্টে ব্যাসার্ধ বার করে নেবে। ঠিক আছে, ব্যাসার্ধ বার করে নিয়ে এখানে কি বলেছে 2500 মিটার জল সেচ করতে পারে, মানে এইচটা বলে দিয়েছে 2500 মিটার। সো ওখান থেকে আমরা কি করবো, যেহেতু মিটারে আছে তো ব্যাসার্ধটাকেও আমরা মিটারে কনভার্ট করে নেবো। মিটারে কনভার্ট করতে গেলে 7/100, সেন্টিমিটার থেকে মিটার করে নিলাম। এবার কি করছে, আমি কি করব, 1 মিনিটে কতটা জল সেচ করে সেটা বার করবো। তাহলে 1 মিনিটে যেহেতু আমার বলে দিয়েছে 2500 মিটার জল আমার উচ্চতায় জল সেচ করতে পারে, তাহলে আয়তন কত হবে, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই এর ভ্যালু জানি সবাই 22/7, আর স্কোয়ার এখানে আটটা জানি 7/100, তাহলে 7/100 ইন্টু 7/100 করলাম, ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে 2500, এত ঘন মিটার। একক সব সময় ঠিক করে দেবে কিন্তু, একক না হলে ভুল হয়ে যাবে অঙ্ক। তাহলে এত ঘন মিটার, 38.5 ঘন মিটার বেরিয়ে গেল। তাহলে এত ঘন মিটার মানে হচ্ছে কিলোলিটার, 1 ঘন মিটার মানে হচ্ছে 1 কিলোলিটার। তাহলে 1 মিনিটে যদি 3805 আয়তনের কিলো, সরি 3805 কিলোলিটার জল সেচ করতে পারে, তাহলে ঘন্টায় কত করবে, ঘন্টা মানে 60 মিনিট, তাই 1 মিনিটে যদি অত করে 60 মিনিটে কত করবে, 60 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে 2310 কিলোলিটার। ওকে, নেক্সট অঙ্কে যাই আমরা। নেক্সট অঙ্কটা একটু ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে আমি তাও বুঝিয়ে দিচ্ছি। 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছুটা জল আছে। ওকে, ওই জলে 5.6 সেন্টিমিটার দীর্ঘ ব্যাসের ওকে, ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দীর্ঘ ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে। তাহলে কি বলছে, তাহলে কি বলছে, এরম একটা লম্ববৃত্তাকার ফার্স্টে গ্যাস জার আছে। ওকে, এরকম একটা লম্ববৃত্তাকার গ্যাস জার আছে, যার উচ্চতা হচ্ছে এটা, ব্যাসার্ধ হচ্ছে এটা। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি এই যে 7 সেন্টিমিটার ব্যাস বলে দিয়েছে। তো 7 সেন্টিমিটার ব্যাস বলে দিয়েছে মানে ব্যাসার্ধ কত, 7/2 মানে 3.5 সেন্টিমিটার। তাহলে এটা 3.5 সেন্টিমিটার বেরিয়ে গেল, এটা 3.5 সেন্টিমিটার বেরিয়ে গেল। ওকে, এবার কি বলছে, ধরি নিরেট লম্ববৃত্তাকার চোঙটি ডোবানোর পর জলতল 8 সেন্টিমিটার উঠবে। তাহলে আমি ধরছি কি এই পর্যন্ত কি বলেছে, প্রথমে 5.6 সেন্টিমিটার দীর্ঘ ব্যাসের, সো প্রথমে এতটা জল ছিল আমি ধরে নিলাম। ওকে, এরকম একটা জল ছিল। এবার কি হচ্ছে, ওই জলতলটা এখানে যখন আমি ওই পরিমাণ চোঙটাকে নিমজ্জিত করছি মানে জলের মধ্যে ডোবাচ্ছি, তখন জলতলটা এই জায়গায় উঠে যাচ্ছে আমি ধরলাম। ঠিক আছে, সো এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, ওকে, এই গ্যাপটাই বলছে জলতল 8 সেন্টিমিটার। এটা ধরছি আমি কি 8 সেন্টিমিটার জলটা উঠবে, এইখান থেকে এই পরিমাণ জল উঠে গেল যখন আমি ওই চোঙাকৃতির লম্বিত চোঙাকৃতির টুকরোটা সম্পূর্ণভাবে নিমজ্জিত করছি। ওকে, সো অপসারিত জলের আয়তনটা কত হবে, তাহলে এই পরিমাণ জলটার আয়তন কত হবে দেখি। তো আয়তন সমান কি জানি, পাই আর স্কোয়ার এইচ। ওকে, সো 22/7 ইন্টু আর, তো এই পরিমাণ ব্যাসার্ধ তো এই পরিমাণই থাকবে 3.5, ইন্টু ওই জলটার যে উচ্চতা, যে পরিমাণ উচ্চতা
অর্জন করছে, তাহলে উচ্চতাটা আমরা এইচ ধরে নিয়েছি, তাহলে ওটা হয়ে গেল, তাহলে এত পরিমাণ জলের আয়তন হবে, যে অপসারিত জলটা বেরোবে, ঠিক আছে। সো নীরের লম্ববৃত্তাকার চোঙের ব্যাস, এবার নীরের যে লম্ববৃত্তাকার চোঙটা বলেছে, দেখো নীরের লম্ববৃত্তাকার চোঙটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5.6 সেন্টিমিটার ব্যাসে। সো ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে 5.6 এর হাফ, 2.8 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিয়েছে, দেখো 5 সেন্টিমিটার লম্বা, সো 5 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা বলে দিচ্ছে, ওকে। সো নীরের লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা কত হবে, আয়তনটা হবে পাই আর স্কোয়ার এইচ। সো পাই হচ্ছে 22/7, আর স্কোয়ার, এখানে তোমরা R1 R2 কেন করেছি, কারণ কি আমরা প্রথমে আর ধরেছি, মানে গ্যাস জারটার জন্য আর ধরেছি, সেই জন্য আমরা কি করছি, নীরের লম্ববৃত্তাকার চোঙের জন্য R1 আর H1 ধরছি। সো এখানে সবকটার ভ্যালু বসিয়ে দিলাম, সো ভ্যালু বসিয়ে দিয়ে এটা আমাদের হচ্ছে আয়তন পাচ্ছি, সো লম্ববৃত্তাকার চোঙের আয়তন পেয়ে যাচ্ছি। সো এবার যেটা বলি, যে এই পরিমাণ ধরো জলটা ছিল, এই পরিমাণ জলটা আমাদের ছিল প্রথমে, এবার হচ্ছে এই যে লম্ববৃত্তাকার গ্যাস জারটা আমরা লম্ববৃত্তাকার যে নিরের টুকরোটা যে জলে ডোবাচ্ছি, যার জন্য যে পরিমাণ জলটা হচ্ছে সেই পরিমাণ জলের আয়তনটাই তো, এই পরিমাণ যে জলটা উঠছে, এই যে লেভেলের জলটা উঠছে, ভালো করে বুঝবে, এই যে লেভেলের জলটা উঠছে, এই জলটা কিসের জন্য উঠছে, জলটা উঠছে এই কারণেই যে এই যে লম্ববৃত্তাকার চোঙের যে টুকরোটা, এই যে টুকরোটা আমি যদি জলে ডোবাই, যার জন্যই জলটা উঠছে, তার মানে কি এর যে আয়তনটা, এই জলের যে উচ্চতার যে যে জলের উচ্চতাটা বাড়ছে, যার জন্য যে আয়তনটা পাচ্ছি, সেই আয়তনটা এই আয়তনের সঙ্গে সমান হবে, তাই তো নাকি? ভালো করে বোঝো, দেখো যে এত পরিমাণ ফার্স্টে এই পরিমাণ জল ছিল, ঠিক আছে, এই পরিমাণ জল ছিল, আমি কি করলাম, এরকম একটা টুকরো লম্ববৃত্তাকার, ওটাও একটা লম্ববৃত্তাকার এরকম টুকরো, মানে আমি লম্ববৃত্তাকার বোঝাচ্ছি, ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের টুকরোটা এরকম ডুবিয়ে দিলাম জলে। তো কি হলো, এই যে উচ্চতাটা ছিল, এই উচ্চতাটা এইখানে চলে গেল। তো এই উচ্চতা কি জন্য বাড়লো, উচ্চতাটা কি জন্য বাড়লো, আমি লম্ববৃত্তাকার চোঙটা ডুবিয়েছি তাই, তার লম্ববৃত্তাকার চোঙের যে আয়তনটা হবে সেই পরিমাণই এইটার যে এই যে উচ্চতাটা বাড়লো, তার জন্য যে আয়তনটা হবে সেই আয়তনের সঙ্গে সমান হবে। তো শর্তানুযায়ী আমরা কি পাবো, দেখো 22/7 ইন্টু এই যে স্টেপটা, এটা দেখো ভালো করে, সো 22/7 ইন্টু 35/10, এই যে এই স্টেপটা পেয়েছি আমরা, জলের উচ্চতাটা, জলের উচ্চতার জন্য আয়তনটা পেয়েছি। সো এইটা লিখলাম, ইকুয়াল টু কি পাচ্ছি, এই যে আমরা লম্ববৃত্তাকার চোঙটা যে ডোবাচ্ছি তার আয়তনটা আমরা এখানে লিখলাম, ওকে। সো এটা বুঝতে পারলে এই স্টেপটা, দিয়ে কি করছি, 22/7, 22/7, এখানে 22/7 কেটে গেল, এখানে 35/10, 10 কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 28 দিয়ে, তোমরা তো জানো 7 দিয়ে কাটবো, তাহলে 7×4 = 28, 7×4 = 28, 7×5 = 35, 7×5 = 35, ওকে। তো একটা 5 একটা 5 কেটে গেল, সো এখানে কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে হচ্ছে 80/25, ওকে, মানে হচ্ছে 3.2 উচ্চতা। তাহলে জলতল কতটা উঠেছে, জলতল উঠছে হচ্ছে 3.2, তাহলে এইচ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 3.2। সেটাই চেয়েছে তোমাদের, সম্পূর্ণ জলতল কতটুকু উপরে উঠবে, তাহলে 3.2 উপরে উঠবে। এটা কিন্তু ভিভিআই অঙ্ক, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই অঙ্ক কিন্তু, হ্যাঁ, ভালো করে তোমরা বুঝবে, ভালো করে বুঝিয়ে দিলাম, যদি কিছু প্রবলেম হয় বলবে অবশ্যই। নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট দেখো অঙ্কটা কি বলছে, ওয়েট একটুখানি, তাহলে কি দেখতে পাচ্ছি, এবার হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটার পর আমরা এবার 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা এবার কি, আমরা এবার 10 নম্বর অঙ্কে চলে এসেছি। ওকে, তাহলে 10 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো একটি লম্ববৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার বলে দিচ্ছে, ওকে।
আয়তন কত বলে দিচ্ছে 924 ঘনমিটার। তাহলে আমরা ফার্স্টে দেখে নেবো একক দুটো ঠিক আছে, মিটারে আছে, এটা আয়তন মানে ঘনমিটার আছে, এটা ক্ষেত্রফল মানে বর্গমিটার আছে। ওকে, তো স্তম্ভের যে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখি বলেছে। ওকে, এরকম ধরো একটা লম্ব বৃত্তাকার স্তম্ভ। ওকে, এটাই লম্ব বৃত্তাকার স্তম্ভের উচ্চতা। উচ্চতাটাকে আমরা কি ধরবো, এইচ। সরি, উচ্চতাটাকে আমরা কি ধরবো, এইচ। ওকে, সো উচ্চতাটাকে আমরা ধরছি এইচ। ওকে, এবং ব্যাসার্ধ ধরছি আমরা, ব্যাস চেয়েছে, আমরা ব্যাসার্ধ বার করে সেটাকে দ্বিগুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ ধরছি আর এবং উচ্চতা ধরছি এইচ। তাহলে লম্ববৃত্তাকার স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম আর মিটার এবং উচ্চতা ধরে নিলাম কি এইচ মিটার। ওকে, এবার প্রথম শর্ত অনুযায়ী কি বলছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল মানে কি জানি বলেছি, বক্রতলের ক্ষেত্রফল মানে আমরা কি বলেছি, 2πr/h। ওকে, 2πr/h। ওকে, তাহলে 2πr/h সমান কত বেরোবে, 264 বর্গমিটার। এবং আয়তন আমরা কি জানি, πr²h। সো আর ও অজানা, এইচ ও অজানা, সেই জন্য আমরা কি লিখছি, πr²h। ওকে, সমান 924। তাহলে এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। আমি যদি এবার কি করি, যদি এখান থেকে দেখতে পাচ্ছি কি এখানে একটা আর স্কোয়ার আছে, এখানে বাদ বাকি সবই সমান আছে, শুধু একটা আর আছে। তাহলে এটাকে যদি ফার্স্ট 1 নাম্বারকে আমি যদি 2 নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো দেখো। সো 1 নাম্বারকে আমরা কি করছি, 2 নাম্বার দিয়ে ভাগ করছি, তাহলে কি পাচ্ছি, r/2 পাচ্ছি। এখানে এটা কাটাকুটি হয়ে 3.5 পাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু কি পাচ্ছে, 3.5 ইন্টু 2 হয়ে যাচ্ছে মানে 7। তাহলে ব্যাসার্ধ আমরা কি পেয়ে যাচ্ছি, 7 মিটার। ওকে, সো ব্যাসার্ধ যদি 7 মিটার পেয়ে যায়, তাহলে ব্যাস কত পেয়ে যাব, ব্যাসার্ধের দ্বিগুণ বলেছি ব্যাস, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস সমান কি পেয়ে যাচ্ছি, 2 ইন্টু 7 মানে 14 মিটার। ওকে, এবার হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যদি আমি আর এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে এইচ এর ভ্যালু পেয়ে যাবো, কারণ কি পায়ের ভ্যালু আমাদের জানা, তাহলে 2r আরও জেনে গেছি, তাহলে এইচ এর ভ্যালু অটোমেটিক আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বার করে ফেলতে পারবো। তাহলে কি পাচ্ছি, তাহলে 2π আর হচ্ছে 7 ইন্টু এইচ ইন্টু 200 ইকুয়াল টু 264। তাহলে এরকম লিখতে হবে যে আর এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ওকে, সো 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু এইচ ইন্টু 200 ইকুয়াল টু 264। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এইচ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 6। তাহলে উচ্চতা 6। তাহলে পেয়ে গেলাম। তাহলে আমাদের চেয়েছিল কি, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা চেয়েছিল। তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার ব্যাস, এবং ব্যাস এবং সরি এখানে ভুল আছে, এখানে হচ্ছে উচ্চতা লিখতে হবে, উচ্চতা। এখানে একটু ঠিক করে নেবে, এটা উচ্চতা হবে, উচ্চতা হচ্ছে 6 মিটার হয়ে যাবে। ওকে, তাহলে ওটাই চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। এটা ইজি অঙ্ক আছে, কিছু নেই, দুটো ইকুয়েশন করে সে দুটোকে ক্যালকুলেশন করে আমরা জাস্ট ভ্যালু গুলো বার করে ফেলবো। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট দেখো যে অঙ্কটা বলছে, 11 নম্বর অঙ্ক, যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট। ওকে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট, ঠিক আছে, উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চুঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার দীর্ঘের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সব জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভালো করে বোঝার আছে অঙ্কটা। দেখো কি বলছে, ফার্স্ট হচ্ছে বলছে যে এটা 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক। তাহলে
তাহলে এটা উচ্চতাটা কি বলেছে 9 মিটার, তাহলে এটা 9 মিটার। ওকে, সো 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ সম্পূর্ণ জলপূর্ণ আছে, তাহলে এটা ভর্তি জল আছে। ওকে, 6 সেন্টিমিটার দীর্ঘের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরিয়ে যায়। তাহলে এখানে একটা ধরো পাইপ লাগিয়ে দিয়েছি, এখানে একটা পাইপ লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। এই পাইপটা দিয়ে কি করছে, 225 মিটার বেগে জল বের হচ্ছে। ওকে, 225 মিটার পার মিনিটে, কিন্তু মিনিটে জল বের হচ্ছে, তাহলে 36 মিনিটে জলটা বের হয়। তাহলে 36 মিনিটে যদি জল বের হয়, তাহলে 1 মিনিটে যদি 225 মিটার জল বের হয়, তো 36 মিনিটে কত জল বের হবে, তাহলে প্রথমে বার করে নেবো অতটা আয়তন হয়ে যাবে। তা ট্যাঙ্কটা এবার ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে ওই আয়তনটা আবার চৌকিটি আয়তনের সঙ্গে সমান হবে। বোঝা গেল? তাহলে ভালো করে দেখো এবার কি করছি। তাহলে ট্যাঙ্কটির উচ্চতা হচ্ছে 9 মিটার, ফার্স্টই বলে দিয়েছে। ট্যাঙ্কটির ব্যাসার্ধ আমরা কি ধরে নিচ্ছি, আর। ওকে, সিম্পল জিনিস। এবার ট্যাঙ্কটির আয়তন তাহলে কত হবে, পাই আর স্কোয়ার এইচ, এটা জানি। সো এইচ এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে 9 পাই আর স্কোয়ার এত ঘন মিটার বেরিয়ে যাচ্ছে। ওকে, এবার কি বলছে, এবার যে পাইপটা দিয়ে জলটা বের হবে সেই পাইপের ব্যাস বলে দিয়েছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে পাইপের যদি ব্যাস বলে দেয় 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, 3 সেন্টিমিটার। এবং ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, আমরা কি দেখতে পাচ্ছি উপরটা সব মিটারে করেছি, তাহলে এটাকেও মিটারে নিয়ে যাব। মিটারে নিয়ে গেলে 0.03 মিটার পাচ্ছি। ওকে, পাইপের ব্যাসার্ধ পেয়ে গেলাম। ওকে, এবার হচ্ছে 1 মিনিটে যদি পাইপ দিয়ে যে পরিমাণ জল নির্গত হয় তার আয়তন কত হবে, 1 মিনিটে আমি বার করবো। তাহলে ঠিক আছে, সো 1 মিনিটে কত হবে, পাই আর স্কোয়ার এইচ। ওকে, সো এখানে 225 মিটার বেগে, ওকে, 225 মিটার মিনিটে 225 মিটার বেগে জল নির্গত হয়। ওকে, আর এখানে তো দেখলাম ব্যাস, পাইপের ব্যাস বলে দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আমরা 0.03 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, সো এইচ ইকাল টু 225, যে পাইপটা আছে 225 মিটার বেগে জল বের হচ্ছে, তাহলে এত পরিমাণ এত পরিমাণ জল আমরা কি করছি, এত পরিমাণ জল মিনিটে বেরোচ্ছে। ঠিক আছে, 1 মিনিটে যদি এত পরিমাণ জল বের হয়, তাহলে আমার 36 মিনিটে কত হবে, কারণ কি 36 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটা জল বেরিয়ে যায়, তাহলে 36 মিনিটে যে পরিমাণ জল বের হবে সেই পরিমাণ জলই হচ্ছে ওই চোঙটার আয়তন হবে। তাহলে 36 মিনিটে কি হবে, 36 দিয়ে মাল্টিপল হয়ে যাবে, 36 দিয়ে গুণ হয়ে যাবে। তা 36 মিনিটে ট্যাঙ্কের যে সমস্ত জল বেরিয়ে যায়, অর্থাৎ কি 36 মিনিটে যে নির্গত জলের যে পরিমাণটা, ওই পরিমাণটাই কি হবে, চোঙের যে মোট আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে চোঙের আয়তন কি ছিল, পাই আর স্কোয়ার, 9 ইন্টু পাই আর স্কোয়ার ছিল, কারণ এইচ এর ভ্যালু 9 বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এত পরিমাণ জল নির্গত হচ্ছে, তাহলে এই দুটো সমান করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে সিম্পল ক্যালকুলেশন হয়েছে, ক্যালকুলেশন হয়ে এখান থেকে আর এর ভ্যালু পাচ্ছি 0.9। ওকে, আর এর ভ্যালু যদি আমরা 0.9 পেয়ে যাই, আর এর ভ্যালু পেয়েছি হচ্ছে 0.9। সো আর এর ভ্যালু যদি 0.9 মিটারে পাচ্ছি, সো 0.9 মিটার যদি পেয়ে যাই, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ইন্টু 2 হয়ে যাবে। ইন্টু 2, ব্যাসার্ধ আমাদের 0.9 পেয়েছি, তাহলে 1.8 এত মিটার উত্তর বেরোবে, এত মিটার। ওকে, এত মিটার, ঠিক আছে। তাহলে আমাদের জলের যে ট্যাঙ্কটা আছে তার ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তাহলে 1.8 মিটার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যায়, নেক্সট হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কি বলছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। ওকে, 1 ঘন ডেসিমিটার কাঠের গুঁড়ির ওজন যদি 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে কি বলে দিয়েছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের গুঁড়ির ওজন বলে দিচ্ছে 1.5 কিগ্রা, গুঁড়িটির ওজন টোটাল এবং গুঁড়িটির ওজন টোটাল
এক ঘন ডেসিমিটার মানে একটা ছোট পার্ট বলে দিয়েছে 1.5 কিগ্রা হবে, এবং গুঁড়িটার টোটাল গুঁড়িটার ওজন বলে দিয়েছে 9.24 কুইন্টাল হলে গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করি। সিম্পল অঙ্ক। দেখো কি করছি, তাহলে এক ঘন ডেসিমিটার কাঠের গুঁড়ির ওজন বলেছে হচ্ছে 1.5 কিগ্রা। ওকে, টোটাল গুঁড়িটার ওজন হচ্ছে 9.24 কুইন্টাল। সো 9.24 কুইন্টাল মানে কত কিগ্রা বার করবো, 9.24 ইন্টু 100, তো 1 কুইন্টাল সমান 100 কিগ্রা। ওকে, তাহলে 924 এত কিগ্রা বেরিয়ে যাচ্ছে। ওকে, কাঠের গুঁড়ির আয়তন কত হবে, তাহলে টোটাল গুঁড়ির ওজন বলে দিয়েছে আর 924 কিগ্রা পেয়ে গেছি। এক ঘন ডেসিমিটারের জন্য কাঠ ওজন হচ্ছে 1.5 কিগ্রা। সো আমি আয়তন কত পেয়ে যাব, এত 616 ঘন ডেসিমিটার, কারণ কি 924 কে আমি ওই একটা ছোট পার্ট দিয়ে ভাগ করলে আমার আয়তনটা পেয়ে যাবো, কতটা আয়তন, তাহলে 616 আমার ঘন ডেসিমিটার আমার আয়তন পেয়ে গেলাম। ওকে, কাঠের গুঁড়ির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে আমরা এবার কি ধরবো, গুঁড়িটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, গুঁড়িটার উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, তাহলে আবার সেম সেম ধরনের করব। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান আয়তন, আয়তন সমান 616 বলে দিয়েছে। আর বক্রতলের ক্ষেত্রফল মানে 2 পাই আর এইচ, তাহলে 440 এর সঙ্গে সমান বলে দিয়েছে, দুটো সমান করলাম, 1 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে পেয়ে যাচ্ছে 2.8। তাহলে 2r সমান কত পেয়ে যাবো, 2r মানে 2 দিয়ে গুণ করে নেবো, তাহলে ওটা আমাদের ব্যাস পেয়ে যাবো 5.6 ব্যাস পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.8, তাহলে ব্যাস কত পাবো, দ্বিগুণ, 2.8 ইন্টু 2, তাহলে হচ্ছে 5.6 ব্যাস পেয়ে গেলাম ডেসিমিটার। ওকে, নেক্সট এবার যে আর এর যে ভ্যালুটা পেলাম 2.8টা কি করবো, আমরা 2 নম্বরে বসিয়ে দেবো, বসিয়ে 2 নাম্বার থেকে এইচ এর ভ্যালু বার করে নেবো। ওকে, 2 নম্বরে যদি বসিয়ে দিই, এখান থেকে এইচ এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 25, তাহলে কাঠের গুঁড়ির যে উচ্চতাটা হবে সেটা হচ্ছে 25 ডেসিমিটার। সিম্পল অঙ্ক, কিছু নেই। তাহলে প্রথম কি করব আমরা, প্রথম হচ্ছে একটা ছোট পার্টের আমাদের ওজন বলে দিয়েছে 1.5 কিগ্রা, এবং টোটাল গুঁড়িটার ওজন আমাদের বলে দিয়েছে 9.24 কুইন্টাল। তাহলে 9.24 কুইন্টাল আর কিগ্রা দেখতে হচ্ছে দুটো ডিফারেন্ট ইউনিট বলেছে। সো সেক্ষেত্রে আমরা কি করছি, ওজনটাকে কুইন্টালটাকে আমরা কি করছি কিগ্রায় নিয়ে যাচ্ছি। কিগ্রায় নিয়ে যেতে গেলে কি করবো, 1 কুইন্টাল সমান আমরা কি জানি 100 কিগ্রা, তাহলে 100 দিয়ে গুণ করে নেবো, তাহলে আমরা কি পাচ্ছি 924 কিগ্রা হচ্ছে টোটাল গুঁড়িটার ওজন। এবং একটা ছোট পাটের ওজন কত বলেছে, 1.5, তাহলে ওখান থেকে আমরা আয়তনটা পেয়ে যাবো, কতটা আয়তনে আছে, আয়তন পেয়ে যাচ্ছে হচ্ছে 616 ঘন ডেসিমিটার। ওকে, ঘন ডেসিমিটার পেয়ে গেলাম। এবার ঘন ডেসিমিটার পাওয়ার পর তাহলে আমরা আর একটা কি বলে দিয়েছে, কোশ্চেনের মধ্যেই বলে দিয়েছে 440 বর্গ ডেসিমিটারের বক্রতল। তাহলে বক্রতল সমান 2 পাই আর এইচ ইকুয়াল টু 440, 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আর পাই আর স্কোয়ার এইচ আয়তন জানি আমরা, আয়তনটাও 616 আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা আর এর ভ্যালু পেয়ে যাবো। আর এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসিয়ে দিয়ে সেখান থেকে এইচ এর ভ্যালু পেয়ে যাবো। এটাই হচ্ছে সলিউশন, আর কিছু নেই। নেক্সট যে অঙ্কটা আছে 13 নম্বর অঙ্কটা, সেটা তোমাদের হোম টাস্কের জন্য দেওয়া রইলো, একই ধরনের অঙ্ক। নেক্সট আমরা যাব হচ্ছে 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখি, দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, চোঙটি এত লোহা দিয়ে তৈরি, 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। ওকে, তাহলে বোঝা যাচ্ছে চোঙটি ফাঁপা চোঙ বলে দিয়েছে। তাহলে দুটো এর হচ্ছে দেখো আঁকার চেষ্টা করছি। দুমুখ ফাঁপা, ঠিক আছে, মানে দুমুখ খোলা, ফাঁপা তো বটেই, দুমুখ খোলাও বলেছে। ওকে, সো এটা হচ্ছে ভেতরেরটা আঁকলাম। এবার দেখো বাইরেরটা আঁকি। ছবিটা শুধু বোঝার চেষ্টা করবে, ছবিটা একদম রাফ এন্ড ফেয়ার এর জন্য আমি বলছি না, কারণ কি আমি কম্পিউটার বোর্ডে ছবিটা আঁকছি। ট্রাই করছি যতটা পারি ভালো করা। ঠিক আছে, তাহলে এরকম একটা তোমাদের চোঙ আছে যেটা ফাঁপা,
বুঝতে পারছো? তাহলে এই যে এই পার্ট গুলো ফাঁপা, বুঝতে পারছো? এই পার্ট গুলো ফাঁপা। এই পার্ট গুলো হচ্ছে তোমাদের ফাঁপা অংশ। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এটাও হেভি বোঝার অঙ্ক। তাহলে এটা হচ্ছে তোমাদের ফাঁপা পার্ট। তাহলে এটা হচ্ছে তোমাদের, বুঝতে পারছো, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তটাকে আমি এই কালারে করে দিচ্ছি, মানে অন্তর্বৃত্তাকার চোঙটা। আর একটা অন্য কালারে করে দিই। ওকে, তাহলে এই কালোটা হচ্ছে বই ব্যাসার্ধটার জন্য, আর এই সবুজটা হচ্ছে, ঠিক আছে দাঁড়াও, সবুজটা বোঝা যাচ্ছে না, নীল কালার হবে না, ইয়েলোটা তো চোখে পড়বে না তোমার মনে হচ্ছে, ডিপ গ্রিনটা দিয়ে দিই। তাহলে এইটা হচ্ছে এই ছোটটার ব্যাসার্ধ। ওকে, এই পার্টটা একটু ভালো করে দেখিয়ে দিই। এইটা, এই শুধু এই দিকের পার্টটা হচ্ছে তোমাদের ছোটটার ব্যাসার্ধ, আর এই কালোটা দেখতে পাচ্ছ লাল অব্দি গেছে, এটা হচ্ছে বই ব্যাসার্ধ, মানে বড়টার ব্যাসার্ধ। ওকে, এবার অঙ্কটায় চলে যায়। দেখো, দুমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিচ্ছে 2.8 মিটার। তাহলে 2.8 মানে কি, আমি দেখতে পাচ্ছি উচ্চতা দুটোই সমান করেছি। তাহলে সমান কেন হবে, কারণ কি দুটো সমান উচ্চতায় আছে, ঠিক আছে, দুটো সমান উচ্চতায় আছে, দুটোরই সমান উচ্চতা, উচ্চতা দুটো সমান, মানে কি একটার ভেতরে একটা আছে, তার জন্য উচ্চতা সমান হবে। তাহলে ফাঁপা চোঙের দুমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে 2.8 মিটার বলে দিচ্ছে। তাহলে এটাকে ডেসিমিটার নিয়ে যেতে হবে, কারণ কি এখানে নিচে দেখতে পাচ্ছি ঘন ডেসিমিটার দিয়েছে, এখানেও ডেসিমিটার দিয়েছে। তাহলে এই মিটারটাকে আমি কি করছি, ফার্স্টে ডেসিমিটারে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2.8 ডেসিমিটার হয়ে গেল। এবার চোঙের অন্তর ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে 4.6 ডেসিমিটার। তাহলে ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কিভাবে পাবো, ব্যাসার্ধ হচ্ছে R1 ধরছি, অন্তর ব্যাসার্ধ R1 ধরছি, R1 সমান 2.3 ডেসিমিটার। তাহলে কোনটা বলছে দেখো, R1টা হচ্ছে, তাহলে এইটা, এই সবুজটা হচ্ছে আমাদের R1। ওকে, তাহলে সবুজটা হচ্ছে আমাদের R1 বলে দিচ্ছে অন্তর ব্যাসার্ধ, এবং বহিঃ ব্যাসার্ধ আমাদের কি বার করতে হবে, সেটা বার করতে হবে। তাহলে আমি এটাকে কি করছি, এই কালোটাকে ধরে নিচ্ছি হচ্ছে R2। ওকে, তাহলে কালো মানে বহিঃ ব্যাসার্ধ মানে বড়টাকে ধরে নিচ্ছে হচ্ছে R2, আর ছোটটাকে হচ্ছে R1। R1টা বলে দিয়েছে, কারণ কি ব্যাস বলে দিয়েছে 4.6, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.3 ডেসিমিটার। ওকে, এবার চোঙের আয়তন কি হবে, আমি আগে প্রথম দিন যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের সূত্রগুলো, যে ফাঁপার ক্ষেত্রে কি হয়ে যাবে, আর এর জায়গায় এই R2 আর R1 এর ডিফারেন্সটা সবসময় বেরোবে। তাহলে আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ারের জায়গায় কি হয়ে যাবে, R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই মানে কি হচ্ছে 22/7, R2 মানে জানি না, এবং R1 মানে জানি 2.3 এত স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 28 ঘন ডেসিমিটার, এত বেরিয়ে গেল চোঙটার আয়তন। তাহলে এটা হচ্ছে চোঙটার আয়তন, ঠিক আছে। এবার কি বলছে, যে চোঙটা 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। লোহা দিয়ে তৈরি মানে কি, চোঙটার আয়তন, ফাঁপা চোঙটার আয়তন। তাহলে এত ঘন ডেসিমিটার লোহা লেগেছে বলেছে, তাহলে এটা আয়তনের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটাকে যদি সমান করে দিই, আমি এখান থেকে কি পাচ্ছি, R2 ইকুয়াল টু হচ্ছে 2.5। ওকে, এখানে দেখো স্কোয়ার করেছি, শুধুমাত্র পজিটিভ ভ্যালু নেবো, নেগেটিভ ভ্যালু নেবো না, কারণ কি আর টুর ভ্যালু এখানে দুটো বেরোবে, কারণ কি স্কোয়ার আছে, সো +2.5 বেরোবে এবং -2.5 বেরোবে। যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তোমরা এখানে লিখে দেবে ব্যাসার্ধ, যেহেতু বই ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাহলে R2 ইকুয়াল টু হচ্ছে অনলি পজিটিভ ভ্যালু +2.5। সো +2.5 হচ্ছে R2 ব্যাসার্ধ বেরিয়ে গেল। কিন্তু আমাদের চেয়েছে কি, যে চোঙটির ব্যাস কত, তাহলে ব্যাস করতে গেলে কি হবে, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2.5 ইন্টু 2 মানে হচ্ছে 5। তাহলে
ফাঁপা চোঙটির বহিঃব্যাস হচ্ছে 5 ডেসিমিটার। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, বোঝার আছে কিছু নেই। দেখো দুটো একটা ফাঁপা চোঙ আছে, ফাঁপা চোঙের ভেতরে আর একটা চোঙ আছে। ঠিক আছে, এবং ফাঁপা চোঙটা কি বলছে, ওই ফাঁপা চোঙটা লোহা দিয়ে তৈরি। লোহার যে আয়তনটা, মানে যে পরিমাণ লোহা আছে সেটাই আয়তন বোঝায়, সেটা বলে দিয়েছে। এবং একটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা বলে দিয়েছে, শুধু বলেছে বহিঃ ব্যাসটা কত বার করতে। তাহলে আমরা বহিঃ ব্যাসার্ধটাকে আর ধরে নেবো, R2 ধরে নেবো। R2 ধরে নিয়ে আয়তন কি পাই, R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু এইচ। তাহলে R2 জানি না, R1 টা জানি। সবকিছু R1 এর ডিটেলস, এইচ এর ডিটেলস এবং পাই এর ডিটেলস বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ওই যে যে পরিমাণ লোহা লাগবে ওটাই আয়তন, তাহলে 84.48 এর সঙ্গে সমান করবো এবং ওখান থেকে R2 এর ভ্যালু আমরা পেয়ে যাবো। R2 এর ভ্যালু পেয়ে গেলে কি করব, ব্যাসার্ধ যেহেতু পেয়ে গেছি, বহিঃ ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে ব্যাস কিভাবে নির্ণয় করবো, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা ব্যাস পেয়ে যাবো। সিম্পল অঙ্ক। নেক্সট অঙ্কে চলে যাই, 15 অঙ্ক দেখো। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে উচ্চতা। ওকে, তাহলে ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ আর এটা হচ্ছে তোমার উচ্চতা। তাহলে ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে উচ্চতা কি হয়ে যাবে, উচ্চতা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r হয়ে যাবে। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা হিসাব করে লিখি, এটাও কিন্তু বোঝার অঙ্ক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আমি কি করব, ব্যাসার্ধ ধরে নেবো হচ্ছে 8 ডেসিমিটার। ওকে, তাহলে উচ্চতা সমান কত পেয়ে যাবো, উচ্চতা হচ্ছে দ্বিগুণ বলেছে, তাহলে 2r পেয়ে যাচ্ছে। তাহলে চোঙটার আয়তন কত বেরোচ্ছে আগে দেখে নেবো। চোঙটার আয়তন বেরোচ্ছে পাই আর স্কোয়ার এইচ, বসিয়ে দিচ্ছি। এইচ এর জায়গায় আমরা কি পাচ্ছি, 2r। ঠিক আছে, তাহলে এটা পেয়ে যাচ্ছে যে 2 পাই r কিউব এত ঘন ডেসিমিটার। এবার চোঙটির উচ্চতা বলছি যদি 6 গুণ হতো, ব্যাসার্ধের 6 গুণ হতো, তাহলে কি হচ্ছে উচ্চতা কত হয়ে যেত, তাহলে 6r হয়ে যেত। তাহলে চোঙটার আয়তন এবার কত বেরোতো, আয়তন বেরোতো হচ্ছে 6 পাই r কিউব। কারণ কি পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে এইচ এর এখন নতুন ভ্যালুটা কত, 6r। তাহলে 6r বসিয়ে দিলে 6 পাই r কিউব এত ঘন ডেসিমিটার বেরোচ্ছে। ওকে, নেক্সট কি বলছে, যদি এরকম হতো তাহলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তার মানে কি বোঝা যাচ্ছে, এখন যে নতুন আয়তনটা পেলাম সেই আয়তনটার প্রথমের আয়তনটার মধ্যে ডিফারেন্সটাই 539। বা এটাও করতে পারো যে এখন যে আয়তনটা পেলো, এই এখন যে আয়তনটা পেলাম 6 গুণ হওয়ার পর, সেই আয়তনটা কি হচ্ছে, সেই আয়তনটা হচ্ছে প্রথম আয়তনের সঙ্গে 539 যোগ করলে তাহলে এই যে নতুন আয়তনটা পেলাম ওটার সঙ্গে সমান হবে। তার মানে কি, যে বড়টা মানে শেষে যেটা পেলাম শেষ আয়তনটা 6 গুণ হওয়ার পর মাইনাস হচ্ছে দুগুণের যে আয়তনটা, সেই আয়তন দুটো ডিফারেন্সটা হচ্ছে 539 শর্তানুযায়ী। দেখো এটাও করতে পারো বা ওটাও করতে পারো, যে 6 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব ইকুয়াল টু কত পাবো, 500, 539। তাহলে এইটাও তোমরা করতে পারো, 6 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব, মানে বড়টা 6 গুণ হওয়ার পর এইটা আয়তন, প্রথমে এই আয়তনটা ছিল দুগুণ হওয়ার জন্য, তাহলে এই দুটো ডিফারেন্স হচ্ছে 539। তার মানে কি 4 পাই r কিউব সমানই হচ্ছে 539, এটা দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে r কিউব সমান হচ্ছে 4 পাই বেরিয়ে যাবে, 4 পাই এর ভ্যালু জানি বসিয়ে দেবো। এখান থেকে কি পাচ্ছি, r কিউব সমান 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 বেরোচ্ছে। তাহলে r সমান কি বেরিয়ে যাবে, 3.5। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। উচ্চতা কিভাবে বার করব, উচ্চতা আমরা কি জানি, উচ্চতা বলেছে
ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ বলে উচ্চতা হয়ে যাবে হচ্ছে 3.5 ইন্টু 2 সমান 7 ডেসিমিটার। তাহলে চোঙটির উচ্চতা হচ্ছে 7 ডেসিমিটার। পেয়ে গেলাম, সিম্পল অঙ্ক একদম বোঝার। নেক্সট যে অঙ্ক আছে তোমাদের 16-17, এই দুটো অঙ্ক একই ধরনের, তোমরা এই দুটো বাড়িতে করবে, না হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট চলে যাই, নেক্সট হচ্ছে 18 নাম্বার অঙ্ক। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃ ব্যাসার্ধের বহিঃ ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার, চোঙটির উচ্চতা বলে দিয়েছে 36 সেন্টিমিটার। তাহলে চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নীরের চোঙ তৈরি করা যাবে হিসাব করে লেখি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই চ্যাপ্টার ভালো ভালো অঙ্ক আছে বলেছিলাম প্রথমেই, এবং কনসেপচুয়াল অঙ্ক, বুঝতে পারলে একদম ইজি, না বুঝতে পারলে কিছুই করতে পারবে না। তাহলে এখানে কি বলে দিয়েছে, প্রথমে একটা চোঙ বলে দিয়েছে, ফাঁপা চোঙ, যার বহিঃ ব্যাসার্ধ বলে দিয়েছে, অন্তঃব্যাসার্ধ বলে দিয়েছে, মানে ব্যাস বলে দিয়েছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ গুলো পেয়ে যাবো, এবং উচ্চতা বলে দিয়েছে, তাহলে ওখান থেকে আমরা আয়তন পেয়ে যাবো। ওকে, এবার ওই আয়তনটা কি বলছে, চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাস এবং 6 সেন্টিমিটার দীর্ঘে কতগুলি নীরের চোঙ তৈরি করা যাবে। তাহলে যে কটা চোঙ তৈরি করা যাবে ওই আয়তনের সঙ্গেই সমান হবে। তাহলে কি করছি দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের, ফার্স্ট লম্ববৃত্তাকার চোঙের কি করছি, লম্ববৃত্তাকার চোঙের বহিঃ ব্যাসার্ধ বলে দিয়েছে 16 সেন্টিমিটার, তাহলে বহিঃ ব্যাস বলে দিয়েছে 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাবো হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, নেক্সট অন্তর্ব্যাসার্ধ বলে দিয়েছি, অন্তর্ব্যাস বলে দিয়েছে 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি কত 6 সেন্টিমিটার। তাহলে প্রথমটাকে R2 দিয়েছি নাম, বহিঃ ব্যাসার্ধটাকে, অন্তর্ব্যাসার্ধটাকে R1 দিয়েছি। এখানে উচ্চতা H1 দিয়ে দিয়েছি, H1 কে আমরা কি দিয়েছি 36 সেন্টিমিটার বলেই দিয়েছে, উচ্চতা 36। তাহলে এবার কি পাচ্ছি দেখো, এখানে আমি এরম ভাবেও করতে পারতাম, এটা ইজি হয়েছে তার জন্য এরম ভাবে দিয়েছি। তাহলে এটা কি করতে পারছি, তাহলে প্রথম যে চোঙটা বেরোলো তার আয়তন আমরা বার করে ফেলতে পারবো ওই সূত্র দিয়ে, পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, এই যে পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু H1, এটা থেকে আমরা এটা পেয়ে যাব। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ কি ইকুয়াল দিয়ে করবো, যেহেতু ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু H1 স্কোয়ার, তাহলে প্রথমটার আয়তন বেরিয়ে গেল। এবার বলছে কি, দ্বিতীয় যে চোঙটা তৈরি হবে ওটাকে গলিয়ে, তাহলে ওটা গলানো মানে কি, ওর আয়তনটাকে গলানো, আয়তনের সমপরিমাণ একটা আয়তনের একটা চোঙ তৈরি হবে, বা কতগুলো চোঙ তৈরি করা যাবে সেই পরিমাণ আয়তন দিয়ে আয়তনটা সেম থাকবে। এটা হচ্ছে ব্যাপার, কনসেপ্ট এখানে। তাহলে এখানে বলছে কি 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা চোঙ তৈরি, নীরের চোঙ তৈরি করা হচ্ছে, তার কিন্তু ফাঁপা নয়, নীরের চোঙ তৈরি করা হচ্ছে। তাহলে 2 সেন্টিমিটার ব্যাস হওয়া মানে কি, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধকে আর ধরছি, আর সমান কি হচ্ছে 2/2 মানে 1 সেন্টিমিটার। ওকে, নীরের চোঙের দৈর্ঘ্য মানে উচ্চতা কত বলে দিয়েছে 6 সেন্টিমিটার। ওকে, H2 হচ্ছে উচ্চতা ধরে নিচ্ছি। তাহলে লম্ববৃত্তাকার, দেখো লম্ববৃত্তাকার ফাঁপা চোঙগুলিকে গলিয়ে এক্সটি নীরের চোঙ তৈরি করা যাবে, আমি ধরে নিচ্ছি এক্সটি নীরের যদি চোঙ তৈরি করা যায়, তাহলে প্রথম যে চোঙটা ফাঁপা চোঙটা ছিল তার আয়তনের সঙ্গে এক্সট্রা নীরের যে চোঙ তৈরি করা যাবে তার আয়তনের সমান হবে, বোঝার আছে। তাহলে কি প্রথমটার ফাঁপা চোঙটার আয়তন কি হচ্ছে, পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু H1, দ্বিতীয়টার কি হচ্ছে নীরের চোঙ বলে, তাহলে এক্সট্রা তৈরি করা যাবে এক্স ইন্টু পাই R স্কোয়ার ইন্টু H2। ওকে, তাহলে সব কটা ভ্যালু বসে দিচ্ছি, এখানে R2 জানি, R1 জানি, পাই পাই কেটে যাচ্ছে, ঠিক আছে, এখানে পাই আর এখানে পাইটা কেটে যাচ্ছে। ওকে, তো R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু H1 হচ্ছে 36, এক্সটা আমাদের অজানা শুধু, আর টা জানি, আরটা হচ্ছে 1 এক স্কোয়ার ইন্টু H2 টাও জানি, H2 হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কি পাচ্ছি, এখানে 6 6 36 কেটে যাবে, তাহলে এখানে 6 হয়ে যাচ্ছে। দেখো এই 6 আর এই 36 কত দিয়ে যাবে, 6 6 36, 6 দিয়ে গেল, তাহলে এটা 6 পেলাম ইন্টু এটা 8 স্কোয়ার মানে 64 মাইনাস 6 স্কোয়ার মানে 36। ওকে, ইকুয়াল টু হচ্ছে এক্স। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 168, তাহলে 168টি নীরের চোঙ তৈরি করা যাবে। এটা হচ্ছে আমাদের উত্তর, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তাহলে কি করলাম, তাহলে ফার্স্টে যে ফাঁপা চোঙটা বলে দিয়েছে ওর বহিঃ ব্যাস বলে দিয়েছে মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম, অন্তর ব্যাস বলে দিয়েছে মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম, ওটা থেকে টোটাল আয়তনটা পেয়ে গেলাম, ওই সমপরিমাণ আয়তনের একটা অনেকগুলো নীরের চোঙ তৈরি করা যাবে, যার
ব্যাস বলে দিয়েছে 2 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, এবং উচ্চতা বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে ওই দুটো আমি ধরলাম এক্সট্রা নিরেট চোঙ তৈরি করা যাবে, ঠিক আছে। পরে এক্সট্রা নিরেট চোঙ তৈরি করা যাবে, তাহলে প্রথমটার আয়তন সমানই হচ্ছে এক্স ইন্টু পাই আর স্কোয়ার এইচ এর সঙ্গে দ্বিতীয়টার নিরেট যে চোঙের আয়তন সেটার সঙ্গে সমান হবে। তাহলে ওখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে। তাহলে এতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে ওই ফাঁপা চোঙটা থেকে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। হ্যাঁ, এই পর্যন্ত তোমাদের যে লং অ্যান্সার টাইপ ছিল সেটা শেষ হলো। এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, পিএসএ, বহু বিকল্পধর্মী প্রশ্ন। এ এর দাগের 19-এর এ এর দাগের একের অঙ্কটা কি বলছে দেখো, বলছে যদি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে আমি কি করব, আমি হচ্ছে প্রথম যে দুটো চোঙ দিয়েছে, দুটো চোঙের ব্যাসার্ধও বলে দিয়েছে এবং উচ্চতাও বলে দিয়েছে। তাহলে ওখান থেকে আমরা কি করব, বক্রতলের ক্ষেত্রফল দুটো বার করে নেবো আলাদাভাবে। বা রেশিও যেহেতু বলেছে, রেশিও করতে গেলে আমরা কি করব, দুটো বক্রতলের রেশিও, আমরা বক্রতলের ক্ষেত্রফলের রেশিও আমরা বার করে নেবো, মানে অনুপাত বার করে নেবো। তাহলে কি করছে দেখো, ধরা যাক নিরেট লম্ববৃত্তাকার চোঙ দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 এবং R2 ধরে নিচ্ছে, উচ্চতা কি করছে H1 এবং H2 ধরে নিচ্ছে। তাহলে R1:R2 মানে হচ্ছে 2:3, এবং উচ্চতা H1:H2 মানে হচ্ছে 5:3। ওকে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr1 H1 = 2πr2 H2। তাহলে 2π কেটে যাবে, তাহলে R1 ইন্টু H1 থাকবে, R2 ইন্টু H2 থাকবে। তাহলে কি পাচ্ছি, R1/R2, এটাকে আমরা রেশিওটাকে ভাগ মানে তো রেশিও, তাহলে ভাগে নিয়ে চলে যাচ্ছি, R1/R2 ইন্টু H1/H2। তাহলে R1/R2 বা R1:R2 মানে কত, R1/R2 করলে কত হয়ে যাবে, 2/3 হয়ে যাবে, H1/H2 করলে কত হয়ে যাবে, 5/3। তাহলে হচ্ছে কত, 10:9 অনুপাত বেরিয়ে যাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে তোমাদের সি। ওকে, এরকম ছোট তোমাদের আসতে পারে, কিন্তু এর ভেতরে কনসেপ্ট আছে। নেক্সট অঙ্কে চলে যায়। 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত, এটা একই একই ডেটা। তাহলে এখানে বলেছে আয়তনের অনুপাত কত হবে বার করতে হবে। তাহলে আয়তন মানে কত জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত হয়ে যাবে, পাই R1² ইন্টু H1, দ্বিতীয়টার জন্য হয়ে যাবে পাই R2² ইন্টু H2। ওকে, দেখো এখানে সেম ধরেছি আগে যেগুলো ধরেছিলাম দুটোর ক্ষেত্রেই, তাহলে এগুলো সেম ডেটাগুলো, এই ডেটাগুলো সেম হচ্ছে। ওকে, নেক্সট কি করছি আমি, নেক্সট হচ্ছে তোমাদের দুটো চোঙের যে আয়তন অনুপাত কি হয়ে যাবে, তাহলে এটা বললাম পাই R1² ইন্টু H1 ইস টু পাই R2² ইন্টু H2। ওকে, তাহলে পাই কেটে যাবে এখানেও, তাহলে R1² মানে R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2। ওকে, তাহলে R1/R2 মানে 2/3 তার হোল স্কোয়ার, তাহলে এটা করলে 4/9 হয়ে যাচ্ছে, আর 5/3 হয়ে যাচ্ছে। তাহলে 4×5 20 আর 27, তাহলে তাদের অনুপাত হচ্ছে 20:27 বেরিয়ে যাবে। 20:27 মানে অপশন হচ্ছে তোমাদের বি। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলছে দেখি, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। এবার লম্ববৃত্তাকার নিরেট যে চোঙ বলেছে তার আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত বলে দিচ্ছে 1:2। ওকে, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে বার করতে হবে। তাহলে কি করছি দেখো, এখানে লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ R1 এবং R2 এবং উচ্চতা হচ্ছে H1। ওকে, এবং H2 এই দুটো ধরে নিলাম। তাহলে H1:H2 সমান কত বলে দিয়েছে, 1:2 বলে দিয়েছে। ওকে, সো H2/H1 কত পাবো, তাহলে উল্টে যাবে, কারণ কি আগে বড়টা দিয়ে দিয়েছি পরে ছোটটা দিয়ে দিয়েছি, তাহলে 2:1 হয়ে যাচ্ছে। ওকে, শর্ত অনুযায়ী কি বলছে, দুটোর অনুপাত সমান হবে, তাহলে পাই R1² ইন্টু H আয়তন প্রথমটা, দ্বিতীয়টা পাই R2² ইন্টু H, এটা হচ্ছে দ্বিতীয়টার আয়তন। ওকে, সো এই দুটো সমান হয়ে যাবে, তাহলে পাই কেটে যাবে, R1/R2 তার হোল স্কয়ার ইকুয়াল টু H2/H1 পাচ্ছি। ওকে, সো নেক্সট কি পাচ্ছি, H2/H1 আমরা দেখতে পেলাম কি 2:1, তাহলে 2/1 বসিয়ে দিলাম। ওকে, তাহলে R1/R2 তার হোল স্কয়ার ছিল, এদিকে ডান দিকে এলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে √2/√1। তাহলে R1:R2 সমান √2:1 বেরিয়ে যাবে, ব্যাসার্ধের অনুপাত হয়ে যাবে √2:1।
সিম্পল। তাহলে বি উত্তর বেরিয়ে যাবে তোমাদের বি। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙের আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত? সমান, দ্বিগুণ, অর্ধেক না চার গুণ? কোশ্চেনটা ভালো করে বুঝবে। একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর আছে, উচ্চতা এইচ আছে, তাহলে চোঙের আয়তন কত হয়ে যাবে? পাই আর স্কোয়ার এইচ। ওকে, এবার বলছে কি, যদি লম্ববৃত্তাকার চোঙটার ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়, মানে কি ছিল, আর ছিল আর বাই টু হয়ে গেল। ওকে, উচ্চতা কি হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, উচ্চতা এইচ ছিল টু এইচ হয়ে গেল, তাহলে চোঙটার আয়তন কত হবে সেটা করতে বলেছে। তাহলে হচ্ছে প্রথমটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। বললাম ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে মানে আর বাই টু হয়ে গেছে, উচ্চতা টু এইচ হয়ে গেছে। ওকে, তাহলে পরিবর্তিত যে পরের যে আয়তনটা বেরোচ্ছে সেটা কত বেরোচ্ছে? পাই আর স্কোয়ার মানে আর বাই টু তার হোল স্কোয়ার ইন্টু এইচটা টু এইচ হয়ে গেছে, তাহলে এত ঘন একক বেরোচ্ছে। ওকে, সো কি দেখতে পাচ্ছি এখানে, চার দুই দুগুণে চার হয়ে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচটাই কি, আবার পাই আর স্কোয়ার এইচটাই হচ্ছে আমাদের পূর্বের চোঙের আয়তন। তাহলে পূর্বের চোঙের আয়তনে কত হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অর্ধেক উত্তর। বুঝতে পারছো, হাফ ইন্টু পূর্বের চোঙের আয়তন পেয়ে যাচ্ছি, তাহলে কি অর্ধেক হয়ে যাচ্ছে। নতুন যে পরিবর্তিত যে আয়তনটা পাচ্ছি সেটা কি হচ্ছে, সেটা পূর্বের চোঙের আয়তনের অর্ধেক। নেক্সট, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে বক্রতলের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে সেম আগের ডেটাটাই আছে, বক্রতলের ক্ষেত্রফলটা আমরা কি জানি, টু পাই আর এইচ। টু পাই প্রথমটা ছিল আর, এই উচ্চতা ছিল এইচ। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, আর এর জায়গায় আর বাই টু হচ্ছে, উচ্চতার জায়গায় টু এইচ হচ্ছে। ওকে, তাহলে কি হয়ে যাবে দেখো, প্রথমবারে বক্রতলের ক্ষেত্রফল ছিল টু পাই আর এইচ। ওকে, দ্বিতীয়বারে দ্বিগুণ হয়ে গেছে, ওকে এখানে একটু আলাদা বলেছে না। ওকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে। ওকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে মানে কি, টু আর। ওকে, এবং উচ্চতা কি বলেছে, অর্ধেক বলেছে, মানে কত, এইচ বাই টু। ওকে, এইচ বাই টু হয়ে গেছে, এইচ বাই টু হয়ে গেছে। তাহলে পরিবর্তিত যে লম্ববৃত্তাকার চোঙটা পাওয়া যাবে তার ক্ষেত্রফল কি হয়ে যাবে, যে চোঙটা পাওয়া যাচ্ছে তার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে টু পাই আর ইন্টু এইচ, এটা আমরা জানি। তাহলে আরটা কি হয়ে গেছে, টু আর হয়ে গেছে, এইচটা কি হয়ে গেছে, এইচ বাই টু হয়ে যাচ্ছে, মানে হচ্ছে সমানই টু পাই আর এইচই পাচ্ছি। তাহলে কি হচ্ছে, প্রথমেও টু পাই আর এইচ ছিল, এখনো টু পাই আর এইচ, মানে কি সমান ক্ষেত্রফল, মানে উত্তর হচ্ছে তোমাদের সমান হয়ে যাবে। আগের ক্ষেত্রফলের সঙ্গে এখনকার ক্ষেত্রফলটা সমান হয়ে গেছে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট দেখো, এই অঙ্কগুলো তোমরা আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। একবার বলে দিই তাও, লম্ববৃত্তাকার চৌকটির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বলে দিয়েছে, আয়তন 924 বলে দিয়েছে। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসের, এটা 20 নম্বরের অঙ্ক, 20 নম্বরের স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ওই যে আগে অঙ্কটা করেছিলাম তোমাদের লং যখন বড় টাইপের অঙ্কগুলো ছিল তখনই তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে ব্যাসার্ধ আর ধরবো, উচ্চতা এইচ ধরবো, বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ এর সঙ্গে 264 সমান করবো, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এর সঙ্গে 924 সমান করে দেবো, দিয়ে দুটো থেকে ডিভাইড করে ওখান থেকে আর পেয়ে যাবো। আর পেয়ে গেলে আমাদের শুধু ব্যাসার্ধই বার করতে বলেছে, উচ্চতার কোনো দরকার নেই। তাহলে ওই 2 নম্বরে পুট করার দরকার নেই, বা 1 নম্বরে পুট করে এইচ এর ভ্যালু বার করার কোনো দরকার নেই, এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবো। ওকে, নেক্সট চলে যায়। নেক্সট কি বলছে, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ আর একক এবং আয়তন ভি একক হলে সি আর বাই ভি এর মানের কত হবে সেটা দেখো। তাহলে এটা দেখো, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ধরে নিচ্ছি এইচ। ওকে, তাহলে সিটা কি, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান কত, টু পাই আর এইচ। ওকে, আয়তন ভি, সমান কি জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার যদি এই ভ্যালুটার আমরা মানটা বার করি, তাহলে সি আর বাই ভি, তাহলে সি সমান কি, পাই আর এইচ ইন্টু আর। ঠিক আছে, সি এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম, টু পাই আর এইচ। ওকে, ইন্টু আর ছিল, আরটা বসিয়ে দিলাম, ইন্টু ভি এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই পাই কেটে যাবে, এই যে টু পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ পাচ্ছি। তাহলে
2 বেরোচ্ছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 2। ওকে, নেক্সট অঙ্কে চলে যায়। নেক্সট দেখো বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, চোঙটির আয়তন নির্ণয় করি। তাহলে আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি কত, 8 সেন্টিমিটার ধরে নিচ্ছি, উচ্চতা কত বলে দিয়েছে 14 সেন্টিমিটার বলে দিয়েছে। শর্ত অনুযায়ী আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এইচ হচ্ছে 264 সঙ্গে সমান হয়ে যাবে। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, আর এর ভ্যালুটা পেয়ে যাব, কারণ এইচ বলাই আছে। তাহলে আর এর ভ্যালুটা পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আয়তন কিভাবে নির্ণয় করবো, আয়তন জানি পাই আর স্কোয়ার এইচ, তাহলে ওখানে আর এর ভ্যালু আর এইচ এর ভ্যালু বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমরা আয়তন পেয়ে যাবো, আয়তন পেয়ে যাচ্ছি 396 ঘন ডেসিমিটার, ঘন সেন্টিমিটার। ওকে, নেক্সট অঙ্কে চলে যায়। দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2, ভূমির পরিধির অনুপাত বলেছে 3:4। ওকে, তাহলে তাদের আয়তনের অনুপাত কি হবে নির্ণয় করি। তাহলে H1H2 বলে দিচ্ছে হচ্ছে 1:2, আর পরিধি মানে কি 2 পাই আর, 2 পাই আর হচ্ছে পরিধি, ভূমির পরিধি মানে 2 পাই আর, এটা মনে রাখবে। 2 পাই আর 1 হচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে 2 পাই আর 2। তাহলে এদের অনুপাত বলে দিয়েছে 3:4। লম্ব বৃত্তাকার দুটি চোঙের আয়তন অনুপাত কত হয়ে যাবে, তাহলে পাই আর1 স্কোয়ার ইন্টু H1 ডিভাইডেড বাই পাই আর2 স্কোয়ার ইন্টু H2। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে দেখো 2 পাই কেটে যাবে না, 2 পাই, এদিকেও 2 পাই কেটে যাবে, তাহলে আর1 বাই আর2 ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে 3/4। ওকে, সো এখান থেকে সেম ভাবে আর1 বাই আর2 3/4 বসিয়ে দিচ্ছি, H1 বাই H2 হাফ বসিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে ভ্যালু আমরা আয়তনের অনুপাত পেয়ে যাচ্ছি 9:32। চোঙ দুটো আয়তন অনুপাত 9:32। নেক্সট লাস্ট অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বাড়ানো হলো, তাহলে আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। তাহলে আগে হচ্ছে চোঙের আয়তন আর, চোঙের ব্যাসার্ধ আর ছিল, উচ্চতা এইচ ছিল, তাহলে আয়তন কত ছিল, পাই আর স্কোয়ার এইচ। ওকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, 50% হ্রাস করা হওয়া মানে কত, আর থেকে r/2 হয়ে যাচ্ছে, কারণ কি আর ছিল 50% মানে 50/100 ইন্টু আর মানে হচ্ছে r/2, মানে r/2 পরিমাণ এখন দাঁড়ালো, r/2 পরিমাণ বাদ দিয়ে দিচ্ছি আর থেকে, তাহলে r/2 পরিমাণ দাঁড়ালো। চোঙের আয়তন সেম ভাবে 50% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করা হলে কি হবে, এইচ ছিল তার সাথে h/2 পরিমাণ যোগ করা হলো, তাহলে 3h/2 পরিমাণ হয়ে গেল। ওকে, তাহলে চোঙের পরিবর্তিত যে চোঙটা পাই যে তার আয়তন কত হবে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এটা বসালে হচ্ছে 3/8 পাই আর স্কোয়ার এইচ। এখানেই শেষ নয়, বলেছে যে এই যে দুটো প্রথম যে চোঙের আয়তন আর দ্বিতীয় যে চোঙের আয়তন তার মধ্যে শতকরা কত পরিবর্তন হয়েছে সেটা বার করতে হবে। শতকরা পরিবর্তন বার করতে গেলে আমরা কি জানি, ডিফারেন্সটা ডিভাইডেড বাই আগের যে আয়তনটা সেটা করতে হবে, ইন্টু 100% করতে হবে। তাহলে এটা হচ্ছে 3/8 পাই আর স্কোয়ার হচ্ছে পরবর্তীত, মানে এখন যেটা পেয়েছি মাইনাস কি করব, মাইনাস হচ্ছে আগেরটা পাই আর স্কোয়ার এইচ। সো এটা কি দেখতে পাচ্ছি আমি, আমি দেখতে পাচ্ছি কি দ্বিতীয় যেটা বেরিয়েছে সেটা আমাদের ছোট, সো আয়তনটা কমে গেছে। আয়তনটা কমে যায় কি হচ্ছে, তাহলে প্রথম যেটা ছিল পাই আর স্কোয়ার এইচ থেকে দ্বিতীয়টা হচ্ছে 3/8 পাই আর স্কোয়ার, বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে নিচে হচ্ছে আমাদের প্রথম আয়তনটা পাই আর স্কোয়ার এইচ দিয়ে ভাগ করবো, এটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে বেরোবে হচ্ছে 62.1/2%, মানে হচ্ছে 62.5% তোমাদের শতকরা আয়তনের পরিবর্তন হবে, এটা তোমরা দেখতে পাবে। ওকে, সো এই পর্যন্তই তোমাদের এই চ্যাপ্টার মধ্যে আছে, একদম ফুল সলিউশন দিয়ে আমি করে দিলাম, তার সাথে তোমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে তোমরা একদম এর পিডিএফটা পেয়ে যাবে। তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে যত পারবে শেয়ার করবে, ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে। এবং তাহলে আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী আমি দেখবো অন্য কোনো অঙ্ক নিয়ে আসা যায় কি, কোন চ্যাপ্টার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি কোন চ্যাপ্টারটা তোমাদের এখন লাগবে ইম্পর্টেন্ট বেশি, তোমাদের যেটা মনে হচ্ছে, যেটা তোমাদের আটকাচ্ছে সেটা বলবে, আমি অবশ্যই আবার চেষ্টা করব পরবর্তী ভিডিও নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর স্টে উইথ মাই চ্যানেল আপডেট, থ্যাংক ইউ, বাই।